ওয়েলকাম টু অ্যাটমিস্ট্রি চ্যানেল। কেমন আছো সকালে? আমি তোমাদের রসায়নের দুলাল স্যার। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রোকেমিস্ট্রির লেকচার 1 হবে। তোমাদের যে কটা চ্যাপ্টার আছে থার্ড সেমিস্টারের সবগুলো সময়ের মধ্যেই কভার করব। জানি শুরুটা একটু লেট হলো, তা চিন্তার কোনো বিষয় নেই, আমি কন্টিনিউ ক্লাস দিতে থাকব। তোমরা সকলে এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, অনেক উপকৃত হবে এতটা আমি বলতে পারি। থিওরিও পড়ানো হবে এবং কোশ্চেনও প্র্যাকটিস করানো হবে, কন্টিনিউ হবে। তোমরা বেশি বেশি শেয়ার করে সকলকে ক্লাসটা যাতে পাই তার জন্য সাবস্ক্রাইব এবং শেয়ার করতে থাকবে। চলো শুরু করা যাক আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি, ক্লাস 12 এর ইলেকট্রোকেমিস্ট্রি, তড়িৎ রসায়ন। প্রথমেই বলি, এই তড়িৎ রসায়নে দুটো কথা বেশ ইম্পর্টেন্ট। এক, কিভাবে তড়িৎ চালনা করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। ওর উল্টো কথা, কিভাবে একটা রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ পেতে পারি। তাই প্রথমেই আমি কোষকে দুটি পার্টে ভাগ করেছি। এক হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, দুই হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ বিশ্লেষণ তার মানে কি, তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ চালনা করে ইলেকট্রোলাইসিস অর্থাৎ ইলেকট্রো মানে কি, তড়িতের একটা রূপ। ইলেকট্রন গেলে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ চালনা করা হয় বা তড়িৎ চালিত হয়। তাহলে তড়িৎ প্রবাহের ফলে বা তড়িৎ চালনা করলে যদি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তড়িতের ফলে রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ চালনা করলাম, তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে, আমরা বলতে রাসায়নিক শক্তি লিখে দিচ্ছি। বা তড়িৎ চালনা করলাম, রাসায়নিক বিক্রিয়া ঘটলো, তড়িৎ চালনা করলাম, রাসায়নিক বিক্রিয়া ঘটানো হলো, এইটাই হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, রাসায়নিক বিক্রিয়া ঘটানো হলো। তাহলে তড়িৎ বিশ্লেষণ কোষ কাকে বলে? যেখানে তড়িৎ চালনা করা হবে, ফলে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে। এইরকম উদাহরণ দেখে নাও, সলভে কেলনার সেল, NaOH প্রস্তুত করা হয়, অর্থাৎ আমরা দেখবে সলভে পদ্ধতিতে NaOH প্রিপারেশন করানো হয়। ভাইন সেল সোডিয়াম উৎপাদনে ব্যবহৃত হয়। এবার আসছি তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষটা বা এর আরো অপর দুটি নাম আছে, গ্যালভেনীয় কোষ বা ভোল্টীয় কোষ। ইলেকট্রোকেমিক্যাল সেল, কেমিক্যাল কথা থেকে একটা আইডিয়া নিয়ে আসতে হবে যে কেমিক্যাল বলতে কি বোঝাচ্ছে। রাসায়নিক বিক্রিয়া ঘটবে, সেখান থেকে আমরা তড়িৎ পাবো। অর্থাৎ যে সকল তড়িৎ রাসায়নিক বিক্রিয়ায় কোনো কোষের স্বতঃস্ফূর্ত জারণ এবং বিজারণ ঘটবে এবং তড়িৎ শক্তি তৈরি হবে। তাহলে শর্টে আমি লিখে দিচ্ছি যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ তৈরি হবে, তড়িৎ উৎপন্ন হবে। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি হবে? তড়িৎ উৎপন্ন হবে। ডিটেলসটা আমি লিখছি না এখানে, ডিটেলসটা আমরা একটা পার্থক্যের মাধ্যমে শিখে যাব। এক্সাম্পল কি আছে? ড্যানিয়েল সেল বা ড্যানিয়েল কোষ, নির্জন কোষ এবং জ্বালানি কোষ। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, দেখো তড়িৎ বিশ্লেষণ কোষ আর তড়িৎ রাসায়নিক কোষ অপোজিট না? কিরকম আছে? তড়িৎ চালনা করলাম, এখানে বলছে কি রাসায়নিক বিক্রিয়া ঘটলো, রাসায়নিক বিক্রিয়া ঘটানো হলো, তড়িৎ চালনা করে রাসায়নিক বিক্রিয়া ঘটলো, আর রাসায়নিক বিক্রিয়া ঘটলে তড়িৎ উৎপন্ন হয়। তাই এই দুটো টার্মের উপরে আমাদের পুরো চ্যাপ্টারটা দুটো সেটে ভাগ হয়েছে। একটা হচ্ছে আমরা ওহমস ল, ফ্যারাডের সূত্র ইত্যাদি ইত্যাদি পড়ব। আরেকটা পড়ব কি, যে যে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এদিকটা কি বলেছি? ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করব। এটা একটা পার্ট। এই পার্টটা কভার হওয়ার পর আমরা সেকেন্ড পার্ট শুরু করব, যেখানে আমাদের ফ্যারাডের সূত্র আছে। পার্টটা আমরা পরে শুরু করব, আপাতত এটা শুরু করি।
তার আগে কয়েকটা পোর্শন আমরা এখান থেকে একটু অল্প কভার করে নিই। কি আছে? যে তড়িৎ বিশ্লেষণ কোষ, তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে পার্থক্যটা কি আসবে? তড়িৎ বিশ্লেষণ কোষের সঙ্গে তড়িৎ রাসায়নিক কোষের পার্থক্যটা কি আসবে? দেখি তড়িৎ বিশ্লেষণ কোষ কি হতে পারে, কারণ আমাদের ডিফারেন্সটা এখন পড়ে নেব। এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, যেটা বলেছিলাম যে তড়িৎ চালনা করব, রাসায়নিক বিক্রিয়া ঘটবে। 2, এখানে উল্টোটা দেখো, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া ঘটলে তড়িৎ তৈরি হবে। রাসায়নিক বিক্রিয়া ঘটলে তড়িৎ তৈরি হবে। কি কথা বললাম, বোঝা গেল? নেক্সট কি আছে? তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, এই কথাটাই বললাম যে তড়িৎ চালনা করলে রাসায়নিক বিক্রিয়া ঘটবে, আর রাসায়নিক বিক্রিয়ার ফলে কিন্তু তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এবার এই যে একটা ভাইটাল পার্থক্য আছে, ভালো করে মন দিয়ে শুনবো আমরা। অ্যানোড কিন্তু ধনাত্মক, খেয়াল করে দেখো, অ্যানোড কিন্তু ঋণাত্মক। অ্যানোড ধনাত্মক, অ্যানোড ঋণাত্মক। এখানে ক্যাথোড কিন্তু ঋণাত্মক, ক্যাথোড ধনাত্মক। তার মানে এই পার্থক্যটা আমাদের একটা বিশাল বড় ডিফারেন্স তৈরি করেছে। এর অ্যানোড হবে ধনাত্মক, এর অ্যানোড হবে ঋণাত্মক, এর ক্যাথোড হবে ঋণাত্মক, এর ক্যাথোড হবে ধনাত্মক। ক্লিয়ার? এবার আছে কি, এই এই যে আমাদের ইলেকট্রোলাইটিক সেল যেটা আছে, তড়িৎ বিশ্লেষণ কোষ, এটা কিন্তু একটা প্রকোষ্ঠে করা যায়। আমরা যেটাকে বলি একটা যন্ত্রের মধ্যেই আমরা এই পরীক্ষাটি করতে পারি। এইটার ক্ষেত্রে আমাদেরকে দুটো যন্ত্রে, অর্থাৎ ভোল্টামিটার বলি, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়, দুটো নেওয়া হয় যাতে প্রসেসটা কন্টিনিউ থাকে। একটা নিলে কি সমস্যা হবে বা হতে পারে সেটা আমি একটু পরে আলোচনা করব। একটা নিলে কি সমস্যা হবে বা হতে পারে আমি একটু পরেই আলোচনা শুরু করব। চলো 5 নম্বর পয়েন্ট কি আছে? এখানে উভয় তড়িৎদ্বার, উভয় বলতে আমরা যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করব সেই ক্ষেত্রে আমরা একটা কথা বলবো ক্যাথোড, একটা অ্যানোড, এই যে কথা বলছি এগুলো তড়িৎদ্বারের কথা বলছি। উভয় তড়িৎদ্বারেই আয়ন মুক্ত হবে। আর এখানে কি বলেছে যে সাধারণত ক্যাথোডে আয়ন মুক্ত হয়। তাহলে তড়িৎ যে আমরা বিশ্লেষণ করলে, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে উভয় তড়িৎদ্বারেই আয়ন মুক্ত হয়, কিন্তু যদি রাসায়নিক বা তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে কেবলমাত্র ক্যাথোডে আয়ন মুক্ত হয়, কেবলমাত্র ক্যাথোডে আয়ন মুক্ত হয়। আর এখানে উভয় তড়িৎদ্বারে আয়ন মুক্ত হয়। একই প্রকোষ্ঠ বা একটা প্রকোষ্ঠের মধ্যে এই প্রসেসটা কন্টিনিউ করা হয়। এখানে কিন্তু দুটো লাগে, দুটো ভিন্ন প্রকোষ্ঠ লাগে, খেয়াল রাখবো। আর আরেকটা ভাইটাল পয়েন্ট কি আছে? আর আছে কি, এখানে অ্যানোড যদি ধনাত্মক হয়ে থাকে, এখানে অ্যানোড কিন্তু ঋণাত্মক। কেন, কি ব্যাপার, আমি অবশ্যই পরে ডিটেলসে যাচ্ছি। এতটা কারো অসুবিধা নেই আশা করছি। যদি থেকে থাকে বলবে আবার একবার, আমি রিভাইজ করব। এবার আমাদের টার্গেট থাকবে তড়িৎ রাসায়নিক কোষ এবং তার ডিটেলস। তাই আমি একটা অন্য পয়েন্ট দিয়ে হাইলাইট করছি। এবার আমাদের শুরু হলো একটা পার্ট। শুরুতে বলেছিলাম দুটো পার্টের মধ্যে একটা পড়াবো। তড়িৎ রাসায়নিক কোষ, ইংরেজিতে আগে লিখে নিচ্ছি, সেল, ইলেকট্রোকেমিক্যাল সেল, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, কোষ। ঠিক আছে, চলো এবার আমরা এটা নিয়ে একটু ডিটেলস করি। এই তড়িৎ রাসায়নিক কোষ জানতে গেলে প্রথমেই আমরা বলি আমি একটা ভোল্টামিটার একটা এঁকে নিই। একটা ভোল্টামিটার আমি এঁকে নিচ্ছি। ভালো করে আমরা বোঝার চেষ্টা করব। এই ভোল্টামিটারে আমি ধরলাম এটা আমার হিসাবে লেফট সাইড, এটা আমার হিসাবে রাইট সাইড। অর্থাৎ আমরা যখন কোনো পেজে লিখি, ডান দিকটা আমাদের ক্ষেত্রে রাইট হয়ে যায়, বাম দিকটা আমরা লেফট ধরে নিই। লেফট সাইডে ইলেকট্রোকেমিক্যাল, তড়িৎ রাসায়নিক ইলেকট্রোকেমিক্যাল সেল বোঝাচ্ছি কিন্তু। বাম দিকটাকে আমরা ধরি অ্যানোড। কি ধরি আমরা? অ্যানোড। আর ডান দিকটাকে আমরা ক্যাথোড। মনে রাখার ট্রিক্স বা টেকনিক অবশ্যই বলবো, আপাতত শুনে যাও। বাম দিকটাকে ধরি অ্যানোড, ডান দিকটাকে ধরি ক্যাথোড। আর এখানে যেহেতু তড়িৎ বিশ্লেষণ করব, তার মানে তড়িৎ বিশ্লেষ্য ইলেকট্রোলাইসিস হবে এমন কোনো পদার্থ আমাকে এখানে রাখতে হবে। এইটা লিখলাম কি, যে তড়িৎ বিশ্লেষ্য, আমি একটা লবণ লিখছি,
তড়িৎ বিশ্লেষ্য আমরা একটা লবণ নিলাম। ক্লিয়ার? তড়িৎ বিশ্লেষ্য একটা লবণ নিলাম। এবার কি হয় যে এই তড়িৎ বিশ্লেষ্য লবণের মধ্যে কে থাকবে? নিশ্চয়ই ক্যাটায়ন থাকবে আর অ্যানায়ন থাকবে। ক্যাটায়ন থাকবে, অ্যানায়ন থাকবে। ক্লিয়ার? এবার এই ক্যাটায়ন যে অ্যানায়ন থাকবে, কে ক্যাথোডে জমা হবে, কে অ্যানোডে জমা হবে, বা কি আয়নটা থাকলে সুবিধা হবে, কোন আয়নটা কোন দিকে যাবে, সেটা নির্ভর করবে আমার এখানে প্রথম কথা পরিবাহী তার দ্বারা যুক্ত করা আছে কিনা নেই। অর্থাৎ আমি বলেছি ইলেকট্রোকেমিক্যাল, অর্থাৎ যদি রিঅ্যাকশনটা কন্টিনিউ পেতে চাও তাহলে কিন্তু এখানে আমাকে পরিবাহী একটা তার দ্বারা দুটো তড়িৎদ্বারের মধ্যে সংযোগ রক্ষা করতে হবে। ক্লিয়ার? কারো অসুবিধা আছে? এবার প্রশ্ন হচ্ছে যে স্যার সংযোগ রক্ষা করলাম, অ্যানোডে কি ঘটবে, ক্যাথোডে কি ঘটবে? তার জন্য একটা ছোট্ট আমরা ট্রিক্স হিসাবে লিখে রাখবো লোন। কি লিখে রাখবো? লোন। অ্যানোডে কি ঘটবে বলছে, এই লোনটাকে মনে রাখলে বসবো, ইংরেজিতে একটু পড়বো আমরা লেফট সাইড। লেফট সাইড তার মানে অ্যানোডের কথা বলা হয়েছে। লেফট সাইডে কে আছে? অ্যানোড আছে। ওখানে কি ঘটবে? অক্সিডেশন। অক্সিডেশন তার মানে কি? জারণ ঘটার কথা বলেছে। লেফট সাইড অক্সিডেশন। এবার কি আছে? তাকে কি বলা হয়? অ্যানোড বলা হয়। লেফট সাইড যেখানে অক্সিডেশন ঘটে তাকে অ্যানোড বলা হয় এবং সে নেগেটিভ আধান পায়। নেগেটিভ আধান পায়, নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ তৈরি হবে। ঘাবড়ানোর কোনো দরকার নাই, এইমাত্র শুরু হয়েছে। এটা অনেক, এই জিনিসটা নিয়ে অনেকবার অনেক কথা বলবো। ওয়ান বাই ওয়ান তোমরা শুনতে থাকো, ভালো করে মনোযোগ দিয়ে পজ করে করে বোঝার চেষ্টা করো। পারলে সঙ্গে সঙ্গে খাতায় টুকে নেবে, নাহলে একসঙ্গে যখন হয়ে যাবে তখন টুকতেও সমস্যা। চলো এবার কি বললাম, যদি আমরা এই ট্রিক্সটাকে একটু ফলো করি তাহলে কি দাঁড়াচ্ছে? লেফট সাইড দ্যাট ইজ এই দিকটা অক্সিডেশন জারণ ঘটে। অ্যানোড ওটাকে অ্যানোড বলা হয়, অলরেডি আমি লিখে রেখেছি। নেগেটিভ আধান পায় অর্থাৎ এই তড়িৎদ্বারটা নেগেটিভ চার্জের তৈরি হবে। নেগেটিভ তৈরি হবে, কিভাবে হবে না হবে পরে যাচ্ছি এটা। তাই সেই হিসাবে যদি আমি রাইট সাইডের কথা বলতে চাই তাহলে পুরো অপোজিট। রাইট সাইডের কথা বলতে চাইলে আমাকে কি করতে হবে? পুরো অপোজিট। তাহলে রাইট সাইডের অ্যান্সার কি হবে? যে লেফট সাইডে কে কি বলেছি? অ্যানোড। রাইট সাইডকে আমরা বলবো ক্যাথোড। স্যার ক্যাথোড লিখেছি। তাহলে এর উল্টো কি আছে? রাইট সাইড ছন্দ মিলবে না, লোন আছে, সেটা লোন শোধ করা বা এরকম কোনো ব্যাপার না। তাহলে রাইট সাইড হবে আর, আর মানে রাইট সাইড। আমি একটু নিচে লিখে দিচ্ছি, এখানে জায়গা শর্টেজ আছে। তাহলে আমরা লিখে দিচ্ছি কি? আর ফর রাইট সাইড অর্থাৎ ডান দিক। তারপরে কি আছে? অক্সিডেশনের উল্টো হচ্ছে রিডাকশন, আবার একটা আর লিখবো, সেটা হচ্ছে বিজারণ, রিডাকশন। আরেকটা তারপরে কি লিখবো আমরা? এ আছে অ্যানোড, তার মানে এরপরে সি আছে, তাহলে আর আর সি, সি ফর ক্যাথোড। অ্যান্ড লাস্টে আছে নেগেটিভের উল্টো পি, আর আর সি পি, এখানে পি ফর পজিটিভ। পি ফর পজিটিভ অর্থাৎ পজিটিভ আধান পাবে। এতটা ক্লিয়ার? তাহলে আমরা একটা ভোল্টামিটারের ছবি আঁকলাম। ভোল্টামিটারে একটা বাম দিকটাকে আমরা অ্যানোড বলছি। অ্যানোডে ঘটে জারণ, একদম ঝাড়া মুখস্থ মতোই করবে বা প্র্যাকটিস করবে। বাম দিকটাকে আমরা কি বললাম? অ্যানোড বললাম। অ্যানোডে কি ঘটে? জারণ ঘটে, এটাকে অ্যানোড বলে। তাহলে লেফট সাইড অক্সিডেশন, অ্যানোড নেগেটিভ। লোন, LOAN, লোন। লোন লেফট সাইড অক্সিডেশন, অ্যানোড নেগেটিভ। একই রকম ভাবে উল্টো বলার চেষ্টা করব, সেখানে ছন্দটা হয়তো মিলবে না। এর হচ্ছে কি? রাইট সাইড আর, রিডাকশন আর, পি মানে সরি এখানে কি আছে? ক্যাথোড সি। তাহলে আর আর সি ফর ক্যাথোড এন্ড পি ফর পজিটিভ। আর আর সি পি। ক্লিয়ার? অসুবিধা থাকলে আমাকে অবশ্যই জানাবে, নেক্সট টাইম এগুলো আবার রিপিট করে দেবো। চলো এবার আমরা যে ভোল্টমিটারটা এঁকেছিলাম একটা কোশ্চেন নিয়ে সেটাকে ডিটেলসে বলার চেষ্টা করি। এবারে যে ভোল্টমিটারটা আঁকছি, একটু আগে কি বললাম? একটু আগে কি বললাম? এটার নাম দিয়েছি অ্যানোড, এটার নাম দিয়েছি অ্যানোড। চলো ডান দিকে একটা তড়িৎদ্বার রেখে নিই, এটার নাম কি দিয়েছি?
ক্যাথোড। ক্লিয়ার? এবার দুটোকে আমরা একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিলাম, দুটোকে আমরা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিলাম। ক্লিয়ার? এবার আসছি এখানে আমরা তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করব। তাহলে এখানে যেটা আছে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এইটা আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে। এবার বোঝানোর সুবিধার জন্য আমি ধরে নিলাম এটা আমার জিঙ্কের রড। বোঝানোর সুবিধার জন্য আমি অ্যানোডকে কি ধরলাম? জিঙ্কের কোন রড। হচ্ছে H2SO4। চলো H2SO4 আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, এবং এটা ধরলাম আমার কোনো কপারের রড। কপারের কোন রড, রড মানে তড়িৎদ্বার, যেটা এইভাবে আমরা এঁকেছি। এখন H2SO4 আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে দ্রবণে একে আমরা পাবো H+ and SO4 2- রূপে। দ্রবণে কিভাবে ঘুরতে থাকবে? H+ and SO4 2- রূপে চতুর্দিকে ঘুরবে, কারণ অনেক আছে, আমরা সবসময় মোল সংখ্যা হিসেবে বিচার করি, অনেক আছে, ঘুরতে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যে কি ঘটনা ঘটবে? একটু আগে আমি রিপিট করলাম, বাম দিকে কি ঘটবে? আবার শর্টে লিখছি, বাম দিকে কি ঘটবে? লোন, LOAN। ডান দিকে কি ঘটবে? এর উল্টো। তাহলে বাম দিকে কি ঘটবে? লোন। ডান দিকে কি ঘটবে? এর উল্টো। এর উল্টো মানে কি? তাহলে লোনের উল্টো হচ্ছে সি, ক্যাথোড। তারপরে কি আছে? এ, অক্সিডেশন, তার মানে রাইট। লেফটের উল্টো রাইট, অক্সিডেশনের উল্টো রিডাকশন, অ্যানোডের উল্টো ক্যাথোড, আর নেগেটিভের উল্টো পজিটিভ। তাহলে এইটা লোনটা সহজ, তার উল্টো আমরা চিন্তা করে নেব। চলো তাহলে আমরা সেটা লিখতে থাকি। ছবিটা হয়তো পুরোপুরি দেখাতে পারবো না, কারণ যত উপরে উঠবো ছবিটা উঠে যাবে, তাই মাঝে মধ্যে আমি ব্যাকে নিয়ে আসবো। তাহলে বাম দিকটা এখানে লিখছি যে বাম দিকে জারণ ঘটবে। জারণ কার ঘটবে? দুজন আছে এখানে। তখন এবারে প্রশ্ন হবে, স্যার জারণ কাকে বলে? এটা একটা ব্যাপার আছে। তোমাদেরকে তবু আমি গাইডলাইন দিচ্ছি, যাদের জারণ বিজারণ হয়নি, আমি ক্লাস 11 কোথায় লিখবো? এই জায়গাটা, এই জায়গাটা আমি লিখে একটা হাইলাইট লিখছি। ডিটেলসে যদি জানতে চাও, যারা জারণ বিজারণ হয়তো আগে জানতে খেয়াল নেই অতটা, তাদের জন্য বলবো ক্লাস 11-এর আমি রেডক্স রিঅ্যাকশন চ্যাপ্টার রিসেন্টলি পড়িয়েছি, 4টা ক্লাস হয়েছে, তোমরা ওইখানটা একটু দেখে নেবে। দেখে নিলে তোমাদের জারণ বিজারণের ডাউট আর থাকবে না আশা করছি। আমি এখানে হয়তো একটু শর্টেই বলবো। তাহলে এখানে হচ্ছে কি, জারণের দুটি অপশন আছে। জারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে জারণ কাকে বলে? জারণ মানে যে মাইনাস অফ ইলেকট্রন, এখানে আমার ইলেকট্রনটাই লাগবে। আর বিজারণ হচ্ছে কোনটা? প্লাস অফ ইলেকট্রন। বাট ওইখানে ক্লাস যদি তোমরা দেখো, ক্লাস 11-এর যেটা বললাম, এই জায়গাটা যদি তোমরা দেখো, জারণ বিজারণে দেখবে আমি 4টা প্রসেস বলেছি, সেখানে মেনলি হাইলাইট করেছি ইলেকট্রনটাকেই, বাট প্রসেস সবই বলেছি ডিটেলসে। চলো নেক্সট। ইলেকট্রন বেরিয়ে যাওয়াকে জারণ বলে, আর ইলেকট্রন যুক্ত হওয়াকে বিজারণ বলে। এখন আমি এই যৌগ থেকে দেখতে পাচ্ছি যে যদি আমি হাইড্রোজেনকে বলি যে তুমি একটা ইলেকট্রন ছেড়ে দাও, হাইড্রোজেন বলবে আমার আর ইলেকট্রন নাই ছাড়ার মতো, কারণ আমি অলরেডি H+, দ্যাট ইজ কল, আমার এখন নাম প্রোটন হয়ে গেছে, আমি ইলেকট্রন ছাড়ার মতো আর আমার ইলেকট্রন নাই। তখন প্রশ্ন আসছে কি, যে তাহলে আর কে ছাড়বে? লেফট সাইডে জারণ ঘটাতে হবে, কে ছাড়বে? যে দ্রবণে থাকা কোনো যদি কেউ আছে, এমন কেউ ছাড়তে পারে, না হলে লাস্ট অপশন কি আছে? তড়িৎদ্বার। তাহলে কে ছাড়বে? দ্রবণে থাকা কেউ ইলেকট্রন ছাড়তে পারে, অথবা তড়িৎদ্বার। তা দ্রবণে থাকা কেউ ইলেকট্রন এখানে ছাড়ার মতো কোনো অপশনই নাই, অলরেডি যেহেতু ক্যাটায়ন, তাই তড়িৎদ্বারটাই হচ্ছে মেন আমাদের ইলেকট্রন ছাড়বে। তাহলে তড়িৎদ্বার যদি ইলেকট্রন ছাড়ে, কিভাবে ছাড়বে? দেখো, তড়িৎদ্বার যদি ইলেকট্রন ছাড়ে কিভাবে ছাড়বে? জিঙ্ক দুটো করে ইলেকট্রন ছাড়ে, Zn2+,
এই হলো জিঙ্ক, ইলেকট্রন ছাড়বে। তার মানে তড়িৎদ্বার থেকে Zn2+ দ্রবণে আসছে, এতটুকু বুঝতে পারছি। তড়িৎদ্বার থেকে দ্রবণে Zn2+ আসছে, তাই Zn2+ যখনই এখানে আসলো, ইলেকট্রনটা দুটো করে ইলেকট্রন কিন্তু এই জায়গাতে রয়ে যাচ্ছে। এইভাবে যত Zn2+ দ্রবণে আসতে থাকবে, তত ইলেকট্রন এই জায়গাতে সঞ্চিত হবে। দ্যাট ইজ কল, আমি বলেছিলাম লেফট সাইড মানে বাম দিক, অক্সিডেশন জারণ ঘটলো, তার অ্যানোড, সেটাকে অ্যানোড বলে। নেগেটিভ চার্জ, দেখে নাও ইলেকট্রনের একটা সঞ্চয় হওয়া শুরু হয়ে গেছে। কথা বোঝা গেল? এই যে 4টা ডিজিট লিখলাম, ব্যাখ্যাটা বোঝা গেল? চলো একটু রাইট সাইডের ব্যাপারটাও বলে দিই। রাইট সাইডেরটা রাইটেই বলছি। কি আছে যে এখানে ইলেকট্রন গ্রহণ করবে, কারণ রাইট সাইড রিডাকশন, রিডাকশন কাকে বলে? ইলেকট্রন গ্রহণ করবে। স্যার কে করতে পারে? এখানে আছে কি দ্রবণে থাকা H+, হ্যাঁ স্যার অপশন আছে। আর এখানে আছে তড়িৎদ্বার রূপে কপার আছে। এখন বলো তোমরা কি এরকম কোনো রিঅ্যাকশন দেখেছো যে কপার প্লাস ইলেকট্রন সমান কপার মাইনাস? নিশ্চয়ই কোনো দেখোনি, আর দেখবেও না, কারণ এ ধাতু, ধাতু ইলেকট্রন গ্রহণ করে না, বর্জন করে। তার মানে সেকেন্ড অপশন কে পড়ে রইলো? জিঙ্ক। জিঙ্ক সরি, সেকেন্ড অপশন কে পড়ে রইলো? সেকেন্ড অপশন হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কি হিসাবে আছে? প্লাস, তাহলে H++ ইলেকট্রন সমান H। এখন এটাকে যদি আমরা 2H করতাম, 2H করতাম, তাহলে 2 ইলেকট্রন যুক্ত হতো, H2 গ্যাস হিসাবে বলতে পারতাম। তাহলে এর দ্বারা কি বুঝতে পারছি যে জিঙ্ক যে দুটি ইলেকট্রন ছেড়েছিল, হাইড্রোজেন প্লাস সে দুটি ইলেকট্রন গ্রহণ করেছে। জিঙ্ক ছেড়ে Zn2+ হয়েছে, হাইড্রোজেন গ্রহণ করে H2 গ্যাস হয়েছে। H2 গ্যাস এবারে সুন্দর উড়ে চলে যেতে পারবে। তাহলে এর দ্বারা কি বুঝতে পারছি? দেখো তো ডান দিকটা প্রমাণ করি। ডান দিকটাতে কি বলেছে? ডান দিকটাতে বলেছে কি রাইট সাইড, হ্যাঁ স্যার রিডাকশন, তার রিডাকশনই তো স্যার, ইলেকট্রন যোগ হয়েছে। সেটাকে কি বলে? সি ফর ক্যাথোড। আমরা লিখেই দিয়েছি রাইট সাইডকে ক্যাথোড বলে। কি বললাম বোঝা গেল? আর কি পড়ে আছে? পজিটিভ। স্যার পজিটিভ কিভাবে হলো? চলো পজিটিভ জিনিসটা ব্যাখ্যা করে দিই। এই যে ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনটা এইখানে এসেছে, এই ইলেকট্রনটা এসেছে, আর এইখানটা কি হয়েছে খেয়াল করে দেখো, H+ যখন যাচ্ছে সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করার উদ্দেশ্যে যাচ্ছে, তাহলে এখানে H+ ছিল, এখান থেকে ইলেকট্রনটা নিচ্ছে, নিয়ে কিন্তু এই H+টা H2 গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে, H2 গ্যাসে। তাহলে ক্যাথোড থেকে যদি ইলেকট্রন নিতে থাকে, ক্যাথোড থেকে যদি ইলেকট্রন নিতে থাকে, তাহলে আমরা বলতে পারি ক্যাথোডে ঘাটতে শুরু হবে ইলেকট্রনের। ক্যাথোড থেকে ইলেকট্রন নিতে থাকলে ক্যাথোডে ইলেকট্রনের ঘাটতি শুরু হবে। ইলেকট্রনের ঘাটতিকে আমরা পজিটিভ বলে থাকি, দ্যাট ইজ কল পি ফর পজিটিভ। তার মানে এখানে দুটো বিভব তৈরি হলো, অ্যানোডে একটা নেগেটিভ বিভব, ক্যাথোডে একটা পজিটিভ বিভব। এখন বিভবের মান ক্রমাগত বাড়তে থাকলে, যেহেতু আমরা এখানে পরিবাহী তার ব্যবহার করেছি, তাই এই এই বরাবর ইলেকট্রন এবার যেতে শুরু করবে, যে যেহেতু আমার দিকে অর্থাৎ অ্যানোডে ইলেকট্রনের আধিক্য বেড়ে গেছে, আধিক্য বেড়ে গিয়েছে, তাই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের প্রবাহ শুরু হবে। ক্যাথোড বলছে আমারও দরকার ছিল, যেহেতু আমারও ইলেকট্রনের ঘাটতি দেখা গিয়েছে। তাহলে কি দেখছি? রাসায়নিক বিক্রিয়া ঘটলো, রাসায়নিক বিক্রিয়াতে ইলেকট্রন একটা প্রবাহ শুরু হয়েছে। আর আমরা তড়িতের কনসেপ্ট অনুযায়ী ইলেকট্রন প্রবাহ যেদিকে হয়, তড়িৎ প্রবাহ তার অপোজিট দিকে হয়। অর্থাৎ ইলেকট্রন এই দিকে যাচ্ছে মানে আমরা বলতে পারি তড়িৎ এই দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ তৈরি। কথা বলতে যাচ্ছে? এতটা ক্লিয়ার? তাহলে বাম দিকে জারণ ঘটলো, তাহলে আমি এক কাজ করি, একটু এক এক জায়গাতে লিখলে জিনিসটা ভালো হবে। তাহলে আমি লিখছি 2H+ প্লাস 2 ইলেকট্রন সমান H2। এইটা ঘটেছে ক্যাথোডে, এটা ক্যাথোডে ঘটলো, আর এটা ঘটেছে অ্যানোডে। ক্লিয়ার? তাহলে ক্যাথোডে কি ঘটেছে আমাদের হিসাবে? যুক্ত ইলেকট্রন মানে রিডাকশন। অ্যানোডে কি ঘটেছে? বিযুক্ত ইলেকট্রন মানে অক্সিডেশন বা জারণ। কোনো অসুবিধা নাই? তাহলে আপাতত যতটা বললাম কোনো অসুবিধা নাই। এবার অসুবিধা কে দেখাবে? এখন এই যে Zn2+ দ্রবণে আসলো, ভালো করে শোনো মন দিয়ে,
কারণ আমি ওখানে লিখেছিলাম যে ইলেকট্রোলাইটিক যে সেল ছিল, তড়িৎ বিশ্লেষণ যে কোষ ছিল, সেখানে কিন্তু একটা প্রকোষ্ঠের মধ্যে বিক্রিয়া ঘটে। বাট তড়িৎ রাসায়নিক যে সেল, অর্থাৎ যেটা আমি বোঝাচ্ছি, সেটা একটা প্রকোষ্ঠে নয়, দুটো প্রকোষ্ঠে হলে ভালো, বা দুটো প্রকোষ্ঠে করা হয়। বাট আমি তোমাদেরকে একটা প্রকোষ্ঠেই বোঝাচ্ছি। এখানে বোঝানোর পর কি সমস্যা দেখা দিতে পারে সেই সমস্যাটা বলে আমি দুটো প্রকোষ্ঠে নিয়ে যাব। নাহলে ডাইরেক্ট দুটো প্রকোষ্ঠে নিয়ে গেলে একটা প্রকোষ্ঠের ঘাটতি তোমরা বুঝতে পারবে না যে এর কি এমন অসুবিধা ছিল। বোঝা যাচ্ছে কথা? চলো এবার আসি Zn2+ যে দ্রবণে আসলো। এখন বলো এই অ্যানোড তড়িৎদ্বার থেকে Zn2+ যে দ্রবণে আসলো, ও কি দ্রবণে এসেই যেদিকে সেদিকে ঘুরতে চলে যাবে? আমরা যদি কোনো উৎসব বা অনুষ্ঠান বাড়িতে যাই, বা আমরা কোনো জায়গাতে একটা মেলায় যাই, নামার পর কিন্তু এক জায়গাতে স্থির থাকি না, যেখানে সেখানে ঘুরতে থাকি। বাট যদি স্কুলের প্রার্থনা লাইনে দাঁড়াই একটা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ আমি এইটাই বলতে চাইছি যে এখান থেকে যে Zn2+ গুলো দ্রবণে আসবে, সেইগুলো কিন্তু এর কাছাকাছি থাকবে। দেখে নাও, এই যে এর কাছাকাছি থাকবে। স্যার কেন থাকবে? আমি দুটো রিজন বলবো। এক হচ্ছে ওই দণ্ড যখন ক্ষয় হয়ে, অর্থাৎ ইলেকট্রন ছেড়ে Zn2+ হচ্ছে, ও দ্রবণের চলে আসবে। দূরে যাওয়ার মতো কোনো প্রভাবক নেই, আমিও নাই, তুমিও নাই, অন্য কেউ নাই, যে ওই তরল দ্রবণটাকে একটু ঝাঁকিয়ে বা নাড়িয়ে দেবো যাতে Zn2+ গুলো এখানে না লেগে থাকে, সরে যায়। এইরকম আমরা কেউ নাই। যেহেতু আমরা ওখানে নাই, Zn2+ বলছে আমি উৎপন্ন হয়ে কোথায় যাব, আমার যাওয়ার মতো ক্ষমতা নেই, তাই আমি এখানে লেগে থাকবো। সেকেন্ড অপশন, এ কেন লেগে থাকবে? বলবে আমি তো ক্যাটায়ন হয়ে গিয়েছি। ক্যাটায়ন হয়ে গেছি মানে আমার অ্যানায়নের প্রতি, ইলেকট্রনের প্রতি টান থাকবে, ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন থাকবে, আকর্ষণ থাকবে। তাই ইলেকট্রন যেহেতু দণ্ডে এই মুহূর্তে আছে, তাই আমি দণ্ডটাকে ঘিরে রাখবো ইলেকট্রন পাওয়ার আশায়। যদিও পাবে না, আশাই থাকবে। কি? আশাই থাকবে, বাট পাবে না। কারণ দণ্ডের ইলেকট্রনটা কি হচ্ছে? দণ্ডের ইলেকট্রন এই যে এই দিক দিয়ে এই বরাবর চলে যাচ্ছে। ক্লিয়ার? এবার আসছি, তাহলে এই জায়গাতে ক্রমাগত জিঙ্ক জমতে একটা লেয়ার তৈরি করে দিবে। যখন লেয়ার তৈরি হয়ে যাবে, এরপরে যে এই যে দণ্ডের যে জিঙ্ক আছে, এই জিঙ্ক ক্ষয় মানে ইলেকট্রন ছেড়ে পুনরায় Zn2+ হিসাবে বেরোতে তার অসুবিধা হবে। যদি কোনো কারণে ভিড়ে আটকে পড়ে, তাহলে কিভাবে বেরোবে? বাধা পাবে। এই বাধা পাওয়ার জন্য আর ইলেকট্রন ছেড়ে Zn2+ হিসাবে দ্রবণে আসতে চাইবে না, বা বাধা পাচ্ছে মানে দ্রবণে আসার প্রবাবিলিটি বা চান্স কমে যাচ্ছে। যত দেরি হতে থাকবে তত চান্স কমবে। এবার বলো, যদি এর এই হিসাবে আসার চান্স কমে, তাহলে এখানে ইলেকট্রন সঞ্চয়ের চান্স কমে যাবে। এখানে ইলেকট্রন সঞ্চয়ের চান্স কমলে এদিকে ইলেকট্রন যাওয়ার চান্স কমে যাবে। এদিকে ইলেকট্রন যাওয়ার চান্স কমলে এখানে হাইড্রোজেন ইলেকট্রন পাওয়ার চান্স কমে যাবে। এখানে হাইড্রোজেন ইলেকট্রন পাওয়ার চান্স কমে গেলে এই রাসায়নিক বিক্রিয়া ঘটাটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ একটা প্রকোষ্ঠে কি সমস্যা দেখা গেল? যে আলটিমেটলি যত সময় নিচ্ছে, আস্তে আস্তে প্রসেসটা স্লো হয়ে যাচ্ছে। একটা সময় পর প্রসেসটা বন্ধ হতে চলবে। তাহলে বন্ধ হতে চললে তুমি একটা কোনো ব্যাটারি নিয়েছো, যে ব্যাটারিটা দোকান থেকে কিনে নিয়েছো, ঘড়িতে লাগাবে। যদি এইরকম কন্ডিশন মেনে চলে ঘড়ির ব্যাটারিটা, যখন তৈরি হয়েছে তখন থেকে প্রসেসটা হয়তো কোম্পানিতে যে যতদিন ছিল, শুরুতে অনেক ফাস্টার ছিল, কারণ রিয়াকশন ফাস্টার। আস্তে আমাদের কাছে পৌঁছাতে হয়তো এই কন্ডিশনে দাঁড়িয়ে গেছে লেয়ার। আমি বাড়িতে নিয়ে এসেছি, একদিনের মধ্যে দেখলাম স্লো হতে বন্ধ হয়ে গেল। দোকানে গিয়ে দোকানদারকে বললাম, আপনি কি ব্যাটারি দিয়েছেন? হ্যাঁ, ব্যাটারি চলছেই না, আপনি আমাকে খারাপ ব্যাটারি দিয়েছেন। কারণ এই কন্ডিশন যদি দাঁড়ায়, তাহলে এই কন্ডিশনকে ওভারকাম করতে গেলে আমাদেরকে কি করতে হবে? যে প্রসেসটাকে কন্টিনিউ করতে হবে। কি বললাম, বোঝা গেল? তাহলে জিঙ্কের লেয়ার হয়ে যাওয়ার জন্য ইলেকট্রন ছেড়ে বাইরে আর যে Zn2+ আসতে পারছে না, আর না আসার জন্য ইলেকট্রন এখানে এক্সট্রা জমা থাকছে না। এখানে না ইলেকট্রন থাকলে এইদিকে যাবে না, না গেলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। এটা আমি অ্যানোডের ডিস্টার্ব বললাম। ক্যাথোড কি ডিস্টার্ব করছে?
ক্যাথোড বলছে কি একই রকম ভাবে এই যে এইচ প্লাস যারা আছে তারা কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে থাকবে। এখানে এইচ প্লাস বলে সেরকম কোনো প্রবলেম হবে না, যেহেতু গ্যাস হিসাবে উড়ে চলে যাবে। যদি এইচ প্লাস না হয়ে কোনো ধাতু হতো তাহলে কিন্তু সেই ধাতু ক্যাথোড থেকে ইলেকট্রন পাওয়ার আশায় এই ক্যাথোডের আশপাশেই ঘুরবে। খেয়াল করো, যদি কোনো জায়গাতে মিষ্টান্ন বা কোনো কিছু বিলি করা হয় বা দেওয়া হয়, বাচ্চা ছেলেরা যদি থাকে তারা কিন্তু যে দিচ্ছেন বা দেবেন তার পাশাপাশি কাছাকাছি ঘুরতে থাকে। কি জন্যে? ওই মিষ্টান্নটা পাওয়ার আশায়। এখানে সেরকম ক্যাটায়ন যে থাকবে ইলেকট্রন পাওয়ার আশায়, সে কিন্তু ক্যাথোডের কাছাকাছিই থাকবে এবং ইলেকট্রন নেওয়ার পরও সরবে না। ঠিক যেমন একটা বাচ্চা যদি কোনো কারণে সে পেয়ে গেল, হুড়োহুড়ির মধ্যে থেকেও পেয়ে যাওয়ার পর কিন্তু সচরাচর নিজে থেকে সরতে চায় না, আবার হাত বাড়ানোর চেষ্টা করে। তার মানে ভিড়টা কমানোর কোনো থাকে না, চান্স থাকে না আরকি। ভিড়টা আরো বাড়তে থাকে বা গ্যাদারিং। সেরকম এই জায়গাতে যখন ধাতুগুলো ক্যাথোডের চতুর্দিকে জমা হতে থাকবে, তার মানে এদিকেও ধাতুগুলো চতুর্দিকে জমা হতে পারে। হাইড্রোজেন ব্যাপারটা আলাদা। আমি ধাতুটাও বলছি। যদি কোনো ধাতু থাকতো তাহলে সেও কিন্তু এখানে একটা লেয়ার বানিয়ে নেবে। লেয়ার বানিয়ে নিলে আর বাকি যে ধাতুগুলো Cu2+ বা অন্য কেউ প্লাস হিসেবে থাকবে, তারা কিন্তু আর ওই একদম ক্যাথোডের রড থেকে ইলেকট্রন যেটা আসছিল সেটা পাওয়াতে তাদের প্রবলেম হবে। অর্থাৎ বাম দিক থেকেও প্রবলেম দেখলাম, ডান দিক থেকেও প্রবলেম দেখলাম। প্রসেসটায় পুরোপুরি প্রবলেম, অর্থাৎ কন্টিনিউ স্মুথলি হবে না, আস্তে আস্তে স্লো হবে। এই স্লোটাকে বন্ধ করে আমরা এমন একটা প্রসেস বানাবো, রাসায়নিক বিক্রিয়ার প্রসেস, যেটা কন্টিনিউ হবে এবং আমরা অনেকক্ষণ ধরে একইভাবে শক্তি পেতে থাকবো। কি বললাম বোঝা গেল? তাহলে কি বললাম যে ক্যাথোড প্রবলেম করছে কি, এখানে একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। এখানে অ্যানোডের সেম স্যার ক্যাথোড লেয়ার তৈরি হয়ে যাওয়ার জন্য Zn2+ দ্রবণে আসতে বাধা পাচ্ছে। এখানে লেয়ার তৈরি হওয়ার জন্য বাকি যারা ক্যাটায়ন পড়েছিল তারা যেতে বাধা পাচ্ছে। এখানে যেহেতু বাধা পাচ্ছে তাই ইলেকট্রন এখানে জমা হচ্ছে না, অর্থাৎ এইদিকে যাওয়ার চান্স কম। এখানে যেহেতু ইলেকট্রন আসছে না তাই এখানে ইলেকট্রন দেওয়ার চান্সও কম। আলটিমেটলি পুরো প্রসেসটা স্লো হয়ে গেল। এই হলো আমার সিঙ্গেল প্রকোষ্ঠর বা একটা প্রকোষ্ঠের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের প্রবলেম। তার জন্য আমরা কি করব, দুই প্রকোষ্ঠযুক্ত বা ড্যানিয়েল সেল নেব। কি সেল নেব? ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেলের সুবিধা কোনটা হবে? আগে দেখি, দুটাকে কি করেছিলাম? পরিবাহী তার দ্বারা যুক্ত করেছিলাম। ক্লিয়ার? এবার আমি বলে দিই, এই অ্যানোড যেটা নিয়েছি আমি সেটা নিলাম বোঝানোর সুবিধার্থে জিঙ্ক রড, জিঙ্কের কোনো রড। ক্যাথোড যেটা নিয়েছি সেটাকে বোঝানোর সুবিধার্থে কপার রড, কপারের কোনো রড, তামার কোনো রড। এবার এখানে যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নেব সেটা এরিড 1 মোলার ZnSO4। আমি যেহেতু ড্যানিয়েল সেল বোঝাচ্ছি, ড্যানিয়েল সেলে যেটা নেওয়া হয়েছে সেটা কনফার্ম, মানে সেটাই বলা দরকার। এটা হবে 1 মোলার CuSO4 হয়েছে। এবার আমি দেখি যে লেফট সাইডে কি হবে বলেছিলাম। লেফট সাইডে কি বলেছিলাম? লোন চিন্তা করব, লোন। লেফট সাইডে অক্সিডেশন। অক্সিডেশনের দুটো অপশন, যেহেতু দ্রবণে ZnSO4 আছে তার মানে দ্রবণ থেকে বলতে পারি Zn2+ অ্যান্ড SO4 2-। এইগুলো অসংখ্য আছে। একই রকম ভাবে এখানে আছে কপার 2+ অ্যান্ড SO4 2-। ক্লিয়ার? এটা আছে। এবার যদি লেফট সাইডে জারণের কথা বলি, তোমরা চিন্তা করো দুটো অপশন আছে। কি অপশন? এক হচ্ছে জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন ছেড়ে Zn2+ হওয়া, অথবা দ্রবণে থাকা Zn2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক হওয়া। কোনটা জারণ? বলো কোনটা জারণ? স্যার ইলেকট্রন ছাড়াটাকেই জারণ বলেছি। ইলেকট্রন ছাড়াটাকে যদি জারণ বলে থাকি তার মানে আমাদের প্রথম প্রসেসটা জারণ, তাহলে এইটা জারণ। আর যেহেতু আমরা লেফট সাইডে জারণ বলেছি তাই এটা চলবে না। ক্লিয়ার? এটা চলবে না। এটা তাহলে আমরা একদম বন্ধ করে দিলাম। কারো বুঝতে অসুবিধা আছে? চলো রাইট সাইডে কি বলেছি? বিজারণ। চলো রাইট সাইডে বিজারণের দুটো অপশন আছে।
এক হচ্ছে কি যে কপার যদি দুটি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কপার 2+ হতে পারে, অর্থাৎ যদি এই যে এই কপার যে রড আছে যদি আসতে চাই দ্রবণে। আরেকটা হতে পারে দ্রবণে থাকা কপার 2+ দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার হতে পারে। আমরা জানি যে এটা হচ্ছে বিজারণ, রাইট সাইডে বিজারণ ঘটে। তাহলে যেহেতু বিজারণ ঘটে তাহলে আমার কি করা উচিত? এটা কেটে দেওয়া উচিত। তাহলে আমার এই যে লেফট সাইডে কি ঘটে, রাইট সাইডে কি ঘটে, এই কনসেপ্টটা রেডি রাখতে হয়েছে। এবার বলি যে কন্টিনিউ যদি এরকম হতে থাকে তার মানে স্যার আগের প্রসেসটা তো আগের মতোই হচ্ছে, যে জিঙ্ক দ্রবণে আসছে, জিঙ্ক দ্রবণে আসছে মানে এই জায়গাতে আবার জমা হবে, জমা হবে, হ্যাঁ জমা হবে, কোনো অসুবিধা নেই, আগের প্রসেসটা কন্টিনিউ হচ্ছে। এখানে স্যার এই যে কপার 2+ ইলেকট্রন পাওয়ার আসা এখানে যাবে, কপার 2+ এখানে যখন ইলেকট্রনটা পেয়ে যাবে তখন কপার হিসেবে জমা হবে। এখানে ইলেকট্রন জমা হতে 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 ওইদিকে চলে যাচ্ছে। এখানে কি হয়, ইলেকট্রন যেহেতু কপার 2+ গ্রহণ করতে থাকবে, এখান থেকে ইলেকট্রন গ্রহণ করছে, আর এ ইলেকট্রন ছেড়ে Zn2+ হচ্ছে। তাহলে অ্যানোড ইলেকট্রন ছেড়ে Zn2+ হিসেবে দ্রবণে আসছে, দেখলো জারণ। ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ঘটাচ্ছে, অর্থাৎ এই যে সাইডে জমা হচ্ছে। তাহলে এটাও আগের মতো কন্টিনিউ সেম রয়ে গেল। স্যার তাহলে এক্সট্রা কি রইল? এক্সট্রা কি রইল বলছে এই প্রসেসটাকে কন্টিনিউ চালানোর জন্য, এই প্রসেসটা যাতে স্লো না হয় তার জন্য আমরা একটা সল্ট ব্রিজ কি যোগ করব? সল্ট ব্রিজ। আমরা সল্ট ব্রিজ যোগ করব। এই হলো আমরা সল্ট ব্রিজ। সল্ট ব্রিজটা দেখতে কিরকম? উল্টানো ইউ আকৃতির নল, উল্টানো ইউ আকৃতির নল, সল্ট ব্রিজ, লবণ সেতু। বাংলায় নিচে লিখছি, আগে ছবিটা ধরে বুঝিয়ে দিই। এটা ব্যবহার করা হয়। এতে কি দেওয়া থাকে আমি এখানেই শর্টে লিখে দিচ্ছি। এতে লবণ ব্যবহার করা হয়। এক হচ্ছে KCl, এক হচ্ছে NH4NO3, এই ধরনের কোনো লবণ ব্যবহার করা হয়। ETC, জায়গা কম অল্প লিখলাম। তাহলে সল্ট ব্রিজ কাকে বলে? যে সল্ট ব্রিজ হচ্ছে উল্টানো ইউ আকৃতির নল, যেটি ক্যাথোড এবং অ্যানোডকে সংযুক্ত করে রেখেছে। সল্ট ব্রিজে কি ব্যবহার করা হয়? NaCl, NH4Cl, Na2SO4 এই ধরনের কোনো লবণ ব্যবহার করা হয়। কোন ধরনের? এইগুলো হচ্ছে নাম। কোন ধরনের? কোন ধরনের মধ্যে দুটো অপশন আসবে কি, এক হচ্ছে কি এখানে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে এই সল্ট ব্রিজে কি, যদি আমি KCl এর কথা বলি, ধরে নেন সল্ট ব্রিজ, লবণ সেতু, লবণ সেতু। এই লবণ সেতুতে ব্যবহার করা হয় NaCl, সরি KCl, NH4NO3, NH4NO3 এই ধরনের কোনো দ্রবণ। এদের ক্যাটায়ন এবং অ্যানায়নের, এদের ক্যাটায়ন, আমি যদি এটার কথা বলি তাহলে বলবো K+, এটার কথা বললে আমরা বলবো NH4+, এবং অ্যানায়নের, অ্যানায়ন বলতে এর কথা বললে Cl-, ওর কথা বললে NO3-, এর কি বলবো আয়নিক, মানে আয়নিক মোবিলিটি, কি বলবো গতিবেগ সমান। লেখাটা বুঝতে পারলেও ব্যাখ্যাটা হয়তো বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি। লেখাটা বুঝলেও ব্যাখ্যাটা অসুবিধা হচ্ছে। বললাম এই যে KCl নিয়েছি, এর K+ যে গতিবেগে এখান থেকে, অর্থাৎ তাহলে এটা থেকে এখান যাবে, যে গতিবেগে এখানে পৌঁছাবে Cl ও সেম গতিবেগে পৌঁছাবে, কিন্তু এখানে ঘটনাটা উল্টো ঘটবে। পটাশিয়ামের যদি এদিক থেকে এদিকে যাওয়ার দরকার পড়ে, Cl এর দেখবে উল্টো দিকে আসার দরকার পড়বে, বাট দুজনের গতিবেগ সমান, দুজনের গতিবেগ সমান। অর্থাৎ আমার এখান থেকে A আছে, এখানে B আছে, A থেকে B তে যাবে পটাশিয়াম যে সময় নেবে যে গতিবেগে, B থেকে A তে আসতে Cl এর সেই সময় লাগবে। একই রকম ভাবে এটাও ব্যাখ্যা করতে পারি। বোঝা গেল? তাহলে সল্ট ব্রিজ বুঝলাম, সল্ট ব্রিজে কি ব্যবহার করা হয়, কি জন্য ব্যবহার করা হয়, আমার এই গতিবেগটাকে
ঠিকঠাক রাখার জন্য, গতিবেগটাকে ঠিকঠাক সমান রাখার জন্য। স্যার সমান রাখলে কি হবে? সমান রাখলে কি হবে? আগে দেখো অসুবিধা কি ছিল, এই যে এখানে কি হচ্ছিল, Zn2 এর লেয়ার তৈরি হয়ে গেছে, বারবার ইলেকট্রন ছেড়ে ছেড়ে আসছিল, লেয়ার তৈরি হয়ে গেছে, প্রেসে বিক্রিয়া স্লো হয়ে গেছে। আর এখানে কি ছিল, কপার গুলো ঘিরে ধরেছে, কারণ কপার 2+ এখানে যে, তাহলে মধ্যা কথাই বলতে পারি এখানে SO4 2- আয়নটা তুলনামূলকভাবে বেশি আছে। বেশি বলতে গুণিত নয়, আগে যা ছিল, যেমন 100টা SO4 2- ছিল, 100টা Cu2+ ছিল। Cu2+ যদি ইলেকট্রন গ্রহণ করে কপার হয়ে যায় 50টা হয়েছে, ধরলাম 50টা, তাহলে 50টা জমা পড়ে গেলে দ্রবণে আর 50টা আছে, বাট এ তো 100টাই আছে, 100টাই আছে। কারণ আমি যদি 100 CuSO4 নিই, তার মানে 100 Cu2+ প্লাস 100 কি পাবো, SO4 2-। এখন কোনো কারণে এই 100-র মধ্যে 50টা যদি Cu হয়ে যায়, দুটো করে ইলেকট্রন গ্রহণ করে এখানে, তাহলে বাকি পড়ে রইল 50টি Cu2+, বাট 100টা SO4 রয়েই গেছে। তাই এর তুলনায় এটা বলতে পারি যে ডান দিকের পাত্রে SO4 2- বেশি আছে। একই রকম ভাবে এখানে 100 ছিল, 100 Zn SO4 ছিল, অর্থাৎ Zn 100টা, SO4 2-। এবার জারণ ঘটার জন্য রড থেকেও কিছু Zn2+ দ্রবণে এসেছে, তর্কের খাতিরে ধরলাম 100 বা 50 এসেছে, তাহলে এখন এই দ্রবণে Zn বেশি আছে, 150টা Zn2+, 100টা SO4 2-, মোটের উপর Zn আছে 50টা বেশি, আর এইদিকে SO4 2- আছে 50টা বেশি। এবার সলভেজে কাদেরকে দিয়েছি, KCl, NH4NO3, NH4Cl, এই ধরনের লবণ। এরা বলছে কে কোন দিকে বেশি আছে বলো, কে কোন দিকে, বলছে ডান দিকে SO4 2- বেশি আছে। পটাশিয়াম বলে আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে K2SO4। টার্গেট এটা না, টার্গেট এটা, যে মাত্রায় SO4 2- বেশি মনে হচ্ছিল, কে এসে সেই মাত্রাটাকে কমিয়ে অ্যাডজাস্ট করে দেবে, অর্থাৎ SO4 2- বা নেগেটিভ চার্জটাকে আর বেশি করবে না, ব্যালেন্সে নিয়ে আসবে এর সঙ্গে যুক্ত হয়ে। একই রকম ভাবে এখানে যেহেতু Zn2+ বেশি হয়ে গেছিল কম্পেয়ার করে SO4 এর তুলনায়, সেই জন্য Cl- যে Zn এর সঙ্গে যুক্ত হয়ে বেশিটাকে অ্যাডজাস্ট করে দেবে। সেই জন্যে লবণ সেতু বা সল্ট ব্রিজে ব্যবহৃত লবণের অপোজিট আধান তড়িৎ বিশ্লেষণ পাত্রে গিয়ে অতিরিক্ত যে আধানটা আছে বা চার্জটা আছে সেইটার সঙ্গে যুক্ত হয়ে অ্যাডজাস্ট করবে, এটাই লবণ সেতুর মুখ্য ভূমিকা। স্যার অ্যাডজাস্ট করলে কি হবে, যেহেতু এখানে যদি Zn2+ কে অ্যাডজাস্ট করে দেয়, তাহলে এই জায়গাতে Zn2+ আর আশাই থাকবে না, ওরা দ্রবণে চলে আসার চেষ্টা করবে, কারণ অন্য কেউ ওদেরকে যুক্ত হতে চাইছে, লবণ তৈরি করছে অন্য কারোর সঙ্গে। একই রকম ভাবে সহজ কথা কি, ক্লোরিন যদি এর সঙ্গে যুক্ত হয় সে তো ইলেকট্রন দেবেই, যদি জিঙ্কে ক্লোরিন ইলেকট্রন দেয়, তাহলে এই জিঙ্কের দরকার পড়বে না এর সঙ্গে যুক্ত হওয়ার, তার মানে এখান থেকে ছেড়ে দেবে। একই রকম ভাবে এখানে যেহেতু এই যে কপার গুলো জমা হয়ে যাওয়ার জন্য SO4 2- অধিক হয়ে গেছিল, SO4 2- পটাশিয়ামের সঙ্গে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে গেলে মাইনাস চার্জের ঘাটতি দেখাবে, আবার সবাই তো এখান থেকে বেরিয়ে আসতে সুযোগ পাবে। এইভাবে প্রসেসটি কন্টিনিউ চলবে বিনা বাধাতে। এবার আসছি পুরোপুরি রিয়াকশনটাকে লেখার চেষ্টা করি, ছবিটা আমার উপরে উঠে যাচ্ছে, কিছু করার নাই। তাহলে লেফট সাইডে কি ঘটেছিল, লেফট সাইডে ঘটেছিল অক্সিডেশন, লেফট সাইডে ঘটেছিল জারণ। তাহলে জারণটা কি, জিঙ্ক থেকে দুটি ইলেকট্রন নির্গত হয়ে Zn2+ তৈরি করলো। রাইট সাইডে কি ঘটলো, বিজারণ। রাইট সাইডে কি ঘটলো, বিজারণ। বিজারণ মানে কপার 2+ ছিল, দুটি ইলেকট্রন গ্রহণ করলো, হয়ে গেল কপার, হয়েছে। অর্থাৎ এখানে বলা হয় যে জিঙ্ক যে দুটি ইলেকট্রন ছাড়লো, পরিবাহী তার বরাবর ডান দিকে গিয়ে কপার সে দুটি ইলেকট্রন গ্রহণ করলো। এটাই আমাদের জারণ বিজারণ কনসেপ্টে এইভাবেই আমাদেরকে আমরা শেখাই বা স্টুডেন্টরা শেখে। এবার দুটো রিয়াকশনকে যোগ করে দিচ্ছি, যোগ করে সবাই মাথায় রাখবো যে ইলেকট্রনটা যেন সমান করি। এখানে অলরেডি সমান হয়ে আছে 2- and 2+, ইলেকট্রন 2- 2+ কেটে যাবে, পড়ে থাকবে জিঙ্ক and কপার 2+, Zn2+ and কপার। রিয়াকশন বোঝা গেল, রিয়াকশন বোঝা গেল।
তাহলে আমাকে কি বুঝতে হলো? লোন বুঝতে হলো। লোন থেকে আমরা কোন দিকে কোন রিঅ্যাকশন ঘটবে সেটা বুঝতে পারলাম। এই রিঅ্যাকশনটা ঘটার পর আমরা এর পরে আরো বৃহত্তর কাজ বাকি আছে। ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তার এগুলো প্রাইমারি ধাপ। তাহলে লেফট সাইডে কি ঘটবে, রাইট সাইডে ঘটবে, কোনো বুঝতে অসুবিধা নাই, নাই তো? ঠিক আছে, দেখো এবার। তাহলে এবারে আসছি যে আমরা জারণ কোথায় ঘটবে বুঝলাম, বিজারণ কোথায় ঘটবে বুঝলাম। এইরকম আমরা আদার্স কোনো এক্সাম্পল নিয়ে আলোচনা করতে পারি। তার আগে আমরা একটু লিখবো যে গ্যালভেনীয় কোষকে কিভাবে বোঝায়। একটা সেল লিখবো, তাহলে আমরা বিভিন্ন বিক্রিয়াকে সহজে বোঝাতে পারবো। আমরা এক কাজ করি, গ্যালভেনীয় সেলকে কিভাবে প্রকাশ করি। গ্যালভানীয় কোষ বা আমরা যেটাকে বলি ভল্টিক কোষ, এটাকে আমরা কিভাবে প্রকাশ করি, এই রিঅ্যাকশন দিয়েও বোঝাতে পারবো। প্রকাশ করি কি, বাম দিকটাই আমাদের হচ্ছে জারণ বিক্রিয়া ঘটবে। বাম দিকটায় কি করবে, জারণ বিক্রিয়া অর্থাৎ জারণ অর্ধ কোষ। ডান দিকটায় কি ঘটবে, বিজারণ অর্ধ কোষ। এটা বাম দিকটাকে কি বলেছি, অ্যানোড বলেছি। ডান দিকটাকে কি বলেছি, ক্যাথোড বলেছি। ক্লিয়ার? এবার লেখাটাকে ক্লিয়ার করে দিই যে আমরা যখন কোনো রিঅ্যাকশন লিখবো, যদি এটাই লিখি, আগে আমি ব্যাখ্যাটা এখান থেকেই তুলে নিই, তারপরে আমি এই রিঅ্যাকশনটা কমপ্লিট করি। তাহলে আমরা প্রথমে লিখেছি জিঙ্ক। জিঙ্ক হচ্ছে ধাতু হিসাবে পাওয়া যায়। তাই যখনই আমরা কাউকে ধাতু বা সলিড হিসাবে পাবো, ধাতু বা সলিড কঠিন হিসাবে পাবো, তখন তার সাইডে আমরা ব্র্যাকেটে এস লিখে দেবো, দ্যাট ইজ কল সলিড। যখন আমরা কাউকে লিকুইড বা তরল হিসাবে পাবো, তরল হিসাবে, তখন তার ব্র্যাকেটে লেখা হয় এল। আর যখন আমরা কাউকে আয়ন হিসাবে পাবো, আয়ন, ক্যাটায়ন বা অ্যানায়ন, তখন তার সাইডে লেখা থাকবে এ কিউ। আর যখন আমরা কোনো জিনিসকে গ্যাস হিসাবে পাবো, তার সাইডে লেখা থাকবে জি। বোঝা গেল? তখন সাইডে লেখা থাকবে জি। তাহলে জিঙ্ক যেহেতু লেখা আছে, জিঙ্ক, জিঙ্ক মানে ধাতু, তাই ব্র্যাকেটে এস। সেখান থেকে কি হয়েছে, সেখান থেকে কি হয়েছে, সেখান থেকে হয়েছে Zn2+, সেখান থেকে হয়েছে Zn2+। তাহলে Zn2+ কি স্যার, আয়ন স্যার, তাই এখানে লেখা থাকবে এ কিউ। এ কিউ। অনেক সময় কি হয়, এ কিউটা উপরে না লিখে নিচে হয়তো লিখে দেওয়া থাকলো এ কিউ। এখানে হয়তো তার কোনো গাঢ়ত্ব প্রকাশক রাশি, কনসেন্ট্রেশন কিছু একটা বলা থাকলো, ধরলাম C1 মোলার। C1 মোলার, C1 মানে পরিমাণটা এত মোলার। এরপরে আছে দুটো আমরা লাইন টানবো, সরল রেখা যেটাকে আমরা বলি। তারপরে কপার 2+, যেহেতু এটাও আয়ন, তাই এটা লিখবো এ কিউ। আমরা সাইডে এক কাজ করে দিই, নিচে এটা লিখে নিই এ কিউ অ্যাকোয়াস। এখানেও একই রকম ভাবে আমরা C2 মোলার এর গাঢ়ত্ব ধরলাম এবং কপার সলিড। ব্যাখ্যাটাকে ক্লিয়ার করার জন্য আমি যদি নিচে লিখতে থাকি, বলতো জিঙ্ক, আমি জিঙ্ক যেটা নিয়েছিলাম সেটাকে কি অ্যানোড হিসাবে নিয়েছিলাম? হ্যাঁ স্যার, অ্যানোড। অ্যানোডকে কি আমরা তড়িৎদ্বার বলি? অ্যানোডকে কি আমরা তড়িৎদ্বার বলি? অ্যানোড মানেই তো তড়িৎদ্বার। তার মানে প্রথমে নিলাম তড়িৎদ্বার, তারপরে নিলাম তার লবণ। Zn2+টা কোথায় পেয়েছিলাম? তড়িৎ বিশ্লেষ্য পদার্থতে। তারপরে নিলাম কপার 2+ এর লবণ, তারপরে নিলাম তড়িৎদ্বার। এইভাবেও আমরা ব্যাখ্যা করতে পারি, বা আমরা বলতে পারি যে তড়িৎদ্বার, তারপরে ইলেকট্রোলাইট, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, এটাকে লবণের জায়গায় আমরা এটা বলতে পারি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ভুল, পদার্থ, এটাকেও আমরা একইভাবে বলতে পারি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ক্লিয়ার? আর এটাকে তড়িৎদ্বার, এটাকে তড়িৎদ্বার। ঠিক আছে?
ক্লাসটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে সময়টা, ফার্স্ট ক্লাস তাই একটু অল্প থাক। নেক্সট ক্লাস এর পর থেকে হবে, আমি বলবো যারা ক্লাস আমার ভালো লাগছে বা জুড়ে থাকো, আশা করি লাগবে। পরের ক্লাসটা ভাইটাল, কারণ পরের ক্লাস থেকে আমরা এই সেলটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছি এবং সেখান থেকে কিভাবে আমরা ইএমএফ ক্যালকুলেশন করব, এর পরের ক্লাসেই শিখব। কি বললাম বোঝা গেল? নেক্সট ক্লাসে আমরা কি হবে, ইএমএফ শিখব।